আজকের এই অবৈধকরণ সভায় আপনারা জেনেছেন ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন অত্র গাজীপুর উপজেলার অভিভাবক, গাজীপুর জেলার সম্মানিত জেলা প্রশাসক এবং রিটার্নিং কর্মকর্তা জনাব মোহাম্মদ আলম হোসেন স্যার। আমাদের শ্রদ্ধাভাজন উপস্থিত রয়েছেন অত্র জেলার সম্মানিত পুলিশ সুপার স্যার। প্রচারণার একটি অংশ হিসাবে আমরা আজকে এটা আয়োজন করেছি। আপনারা জানেন যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় একই সাথে আমাদের গণভোটের বিষয়টিও এবার উপস্থাপিত হয়েছে। এটি প্রথমবার বাংলাদেশের ইতিহাসে প্রথমবার জাতীয় সংসদ নির্বাচনের সাথে গণভোট একই দিনে আয়োজন করা হচ্ছে। ইতিপূর্বে আমাদের দেশে গণভোট আয়োজিত হলেও এইবার গণভোটের যেই আমাদের যে আঙ্গিক যে প্রয়োগ তা খুবই বিস্তারিত, খুবই বিস্তর। আপনারা জেনে খুশি হবেন যে ইতোমধ্যেই গণভোট সংক্রান্ত প্রচারণার জন্য সকল সরকারি কর্মকর্তা, সকল সরকারি দপ্তর এবং ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে পৌরসভা সকল জায়গায় কার্যক্রম শুরু হয়েছে। আপনাদেরকে গণভোটের যে বিভিন্ন বিষয়গুলো যেগুলো নিয়ে আমাদেরকে বিবেচনা করতে হবে, আমাদেরকে ভোটাধিকার প্রয়োগ করতে হবে, সেই বিষয়ে অবহিতকরণের জন্য আজকের এই সভাটি আয়োজন করা হয়েছে। আজকের এই সভায় আমরা আপনাদের গণভোট সম্পর্কিত আমাদের যে স্বাধীন উপস্থাপনা থাকবে এবং এই উপস্থাপনার পরবর্তীতে আপনাদের কাছ থেকে আমরা বিভিন্ন প্রশ্ন আহ্বান করব। সুতরাং আমার একটি অনুরোধ থাকবে আপনাদের প্রতি যে যারা এই উপস্থাপনাটা দেখবেন, অবশ্যই ইলেকশন আমাদের উপজেলা নির্বাচন অফিসার জনাব ফাতেমা জোহরা উনি এই উপস্থাপনাটি করবেন। আপনারা মনোযোগের সাথে এই উপস্থাপনাটি দেখবেন এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাদের এখানে স্যাররা আছেন, ইলেকশন অফিসার আছেন, আমরা সবাই উপস্থিত আছি। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করবো আপনাদের যে কোনো ধরনের সন্দেহকে দূর করার জন্য, যে কোনো ধরনের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। এবার আপনাদের কাছে একটি ছোট আরো মানুষকে, কারণ এখানে কিন্তু যাদেরকে আনা হয়েছে সবাই আমরা মনে করি সমাজের এক একটা পর্যায়ে নেতৃত্ব দেন। কেউ বিদ্যালয়ের প্রধান, তার মানে বিদ্যালয়ের নেতৃত্ব দেন, কেউ মসজিদের ইমাম, আপনি একটি কমিউনিটিতে নেতৃত্ব দেন। এখানে আমাদের অনেক এনজিওরা আছেন যারা অনেক উপকার বৈদিকে বিভিন্ন সেবা দেন। এই উদ্দেশ্যটা কিন্তু এইটাই, উনি যেটি বলেছেন যে আপনারা সবাই, আমরা অ্যাটলিস্ট আমিও তো আমার বক্তৃতায় বলতাম যে এখানে 500 জন যদি আমরা উপস্থিত থাকি, এক একজন যদি দায়িত্ব নেই যে আমরা 100 জনকে জানাবো, তাহলে কিন্তু আমাদের জেলায়, এই উপজেলায় 50,000 মানুষকে জানানো হয়ে যায়। মাদ্রাসা আমার জানার বিষয় হচ্ছে এখানে আমরা যারা আছি প্রায় সবাই অ্যালার্ট পারসন। এই বিষয়টা কোনো বছর আমাদেরকে অবহিতকরণ একেবারে সুন্দর, মানে ইশারা দিয়ে আমরা বুঝতে পারতেছি। কিন্তু আমরা যখন মাঠে যাব সেখানে কিন্তু সাধারণ মানুষকে সেটা বোঝানোর বিষয়টা এত সহজ নয়। সেক্ষেত্রে আমরা হা এবং না সম্পর্কে বলার পরে সর্বশেষ যেখানে এসে দাঁড়াবে সেটা হচ্ছে আমরা হার দিকে একটু আমরা করতে পারবো কিনা, যে এটা সুবিধা অসুবিধার বিষয়টা বলতে পারবো কিনা, এটা একটা প্রশ্ন। আরেকটি প্রশ্ন হচ্ছে আমাদের আইন শৃঙ্খলার বিষয় বলা হচ্ছিল, সেটা আমি ছোটকাল থেকে আসতেছি। আপনারা সবাই জানেন মাওনা চৌরাস্তা এখানে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া হওয়ার কারণে প্রতিদিন আসা যাওয়া মিলে কমপক্ষে 2 লক্ষ লোকের সমাবেশ হয়। 2 লক্ষ লোক হবে আসা এবং যাওয়া মিলে। সেখানে আইন শৃঙ্খলা আছে এরকম কিছু বোঝা যাচ্ছে না। সাংবাদিক ভাইরা অনেক লেখালেখি করছে, একদিন ঠিক থাকে, 2 দিন ঠিক থাকে, এরপরে দিন আর নেই। সেক্ষেত্রে আমার একটা প্রস্তাব, সেটা হচ্ছে মাওনা চৌরাস্তার মূল পয়েন্ট যেটা আছে সেখান থেকে 4 থেকে 4টা রাস্তা আছে। এই 4 রাস্তা 200 গজ করে কোনো গাড়ি এবং কোনো দোকানপাট সেখানে থাকবে না, এরকম কোনো বিষয় পদক্ষেপ নেবেন কিনা, নিলে জনগণ অনেকটা শান্তিতে থাকতো এবং আমরা শান্তিতে থাকতাম। আমরা খুব কষ্টে আছি সেই পরিমাণ। ধন্যবাদ। এখন আমরা উচ্চ কক্ষ, মানে আরেকটি পার্লামেন্টের আরেকটা নতুন চেম্বার তৈরি করা। বর্তমানে আমাদের একটাই চেম্বার, এক কক্ষ বিশিষ্ট আইন সংখ্যা আছে। এখন আমরা আরেকটা সেপারেট, আরেকটা নতুন করে কক্ষ তৈরি করতেছি। এখন সেই কক্ষটাতে কতগুলো সংখ্যা হবে? 100 হবে। এখন 100 জন এমপি কিভাবে, ওখানেও 100 জন এমপি থাকবেন, কিন্তু সেই 100 জন এমপি কিন্তু মানুষের ভোট দ্বারা সরাসরি নির্বাচিত হয়ে আসবেন না। যদি এটা হ্যাঁ হয় তাহলে হ্যাঁ ভোট যদি জয়যুক্ত হয় তাহলে দেখা যাবে যে দলগুলো এখানে ইলেকশন করছে তাদের মধ্যে থেকে যে পার্সেন্টেজ অফ ভোট আনুপাতিক হারে, যদি এখন 100% ভোট আমরা লেটসে যাই ভোট করুক, 100% ভোট আমরা ধরে নিব, তার ভেতরে যে কোনো একটা রাজনৈতিক দল যদি 5% ভোট পেয়ে থাকে তাহলে সে 5 জন সদস্য মনোনীত করতে পারবে সেই চেম্বারে।
যদি 10% ভোট পায় 10 জনকে করতে পারবে, 20% পাইলে 20 জনকে করতে পারবে। এখন আপনার প্রশ্ন হতে পারে 21.68% পাইলে কি হবে? 21.68% পাইলে 22 জন ধরে নেওয়া হবে। এরকম করে মানে নেক্সট মানে যেটা মেজরিটি নাম্বার আছে সেটাকে ধরে এটাকে আমরা ওই পরিমাণ এমপি, ওখানে এমপি থাকবে এবং এমপি মনোনীত হবে। এখন প্রশ্ন আপনার আরেকটা হতে পারে যে এই যে নতুন 100 জন কোনো মানে ইলেকশন রিলেটেড কোনো সংঘাত বা সংঘর্ষ হওয়ার সম্ভাবনা আছে? না, যেটা আপনি যেটা আমি বলেছেন আমি বুঝতে পারছি, মানে ইলেকশন রিলেটেড বিশেষ কোনো সংঘাতের বিষয় কি আছে কিনা? আচ্ছা, আপনি আপনার জন্য নাকি একই ব্যালট পেপারে এই নির্বাচনের এই ভোটার না এটা একই থাকবে আমার প্রশ্ন। আমি ঠিক বুঝে থাকি, আপনি বলছেন যে দুটো ভোটের জন্য দুটো আলাদা ব্যালট থাকবে কিনা এটা? আচ্ছা, সংসদ নির্বাচনের ব্যালট আলাদা, সেটি সাদা রঙের একটি ব্যালট হবে। আর এটি ওই যে প্রেজেন্টেশনে প্রথমে বলেছিল, আর এইটা হলো মানে গণভোটের জন্য গোলাপি রঙের একটি ব্যালট। একজন ভোটার ভোট দিতে যখন যাবে তাকে দুটি ব্যালট দেওয়া হবে। দুটি ব্যালট দেওয়া হবে, একটার মধ্যে ওই যে সংসদ নির্বাচনের জন্য মার্কা যে কয়জন প্রার্থী আসনে থাকবে তাদের মার্কা থাকবে, নাম থাকবে, সেটা সিল দিবে। আর গণভোটের শুধু দুটোই অপশন থাকবে, হ্যাঁ অথবা না, যে কোনো একটা এসে দিতে পারে। কেউ যদি ভোট না দিতে, ভোট কিন্তু বাধ্যতামূলক করা যায় না কাউকে। আমরা উৎসাহিত করছি, কারণ আপনি রাষ্ট্র পরিচালনায় আপনার মতামত ব্যক্ত করেন, কিন্তু সে কেউ না দিতে চাইলে সেটা তার বিষয়। কেউ ভোট দিতে না চাইলে তোমরা জোর করে তাকে আনতে পারো, এটি অবশ্যই বাধ্যতামূলক নয়। দুটি বিষয়ে প্রশ্ন রাখতে চাই। আমি দৈনিক ন্যায়দিগন্তে কাজ করি শ্রীপুরে এবং একটা প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রিন্সিপালে। আমাদের কাছে ইতিমধ্যেই প্রশ্ন আসতেছে, নির্বাচনী প্রচারণা যদিও আপাতত বন্ধ আছে, গণভোটের পক্ষে কোনো কোনো সংগঠন প্রচারণা চালাচ্ছে। এর মধ্যে দেখা গেছে অন্য আরেকজন প্রার্থীর লোকেরা এসে প্রচারণা যেন না চালায় এবং যারা ব্যবসা করে এমনভাবে হুমকি দিয়ে যাচ্ছে, তোমরা মাঠে থাকবে না। এদিকে মনে হয় যে সামনে যে আমরা একটা বিশাল আশা নিয়ে 24-এর গণবিপ্লবের মধ্য দিয়ে যে একটি দলকে নিষিদ্ধ করা হয়েছে কার্যক্রম, তাদের লোকদেরকে যাদের বিরুদ্ধে একাধিক মামলা আছে একটি রাজনৈতিক দলের ছত্রছায়ায় তাদেরকে বরণ করে নেওয়া হচ্ছে। এতে কি সামনে যে নির্বাচন 12 তারিখে নির্বাচন কি সুষ্ঠু হবে বলে মনে হয়? আমার এই জিজ্ঞাসা। ধন্যবাদ। যেটি সংসদ নির্বাচনে প্রচার প্রচারণার এখনো সময় শুরু হয়নি। এটি সবাই জানেন যে এটি যেদিন প্রতীক বরাদ্দ করা হবে, অর্থাৎ 21 জানুয়ারি আমাদের প্রতীক বরাদ্দের জন্য ধার্য আছে, 22 জানুয়ারি থেকে প্রচার, অর্থাৎ প্রতীক বরাদ্দের পরপর আপনার এটি প্রচার প্রচারণা যাওয়া যাবে। কমিটি মাঠে কার্যক্রম চালাচ্ছে। আমাদের এখানে এই আসনে, এটি হলো গাজীপুর 3 আসন, এখানে 2 জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট 11 ডিসেম্বর থেকেই কিন্তু নিযুক্ত আছে। এখানে একটি জুডিশিয়াল এনকোয়ারি অ্যান্ড অ্যাডজুডিকেশন কমিটি আছে, তারাও কাজ করছে। আপনাদের যদি মনে হয় এবং আপনি যে অভিযোগটি করেছেন, আমি করব যে আপনারা লিখিতভাবে সেই অভিযোগ আপনারা করেন যে আমাদের কোনো কার্যক্রমে দেওয়া হয়েছে, তাহলে অবশ্যই সেটি ব্যবস্থা নেওয়া হবে। যখন আপনি পুলিশের উপরে চড়া হবেন, এটা কি ধরনের বিচার? আপনি আইন ভঙ্গ করতেছেন, পুলিশ যখন আইন প্রয়োগ করতে যাচ্ছে আপনি রাস্তা অবরোধ করতেছেন। আচ্ছা, এই রাস্তাটা যদি অবরোধ করেন, এই রাস্তা দিয়ে তার অসুস্থ বাবাকে কে নিয়ে যাচ্ছে বলেন তো? আমি কি আমার অসুস্থ বাবাকে নিয়ে যাচ্ছি? আমি কি আমার প্রেগন্যান্ট বোনকে হসপিটালে নিয়ে যাচ্ছি, নাকি আপনি আপনার প্রেগন্যান্ট বোনকে হসপিটালে নিয়ে যাচ্ছেন? এই রাস্তা অবরোধ করলে আমার কি? আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে যে না, তুমি রাস্তাটাকে স্মুথ রাখো, কারণ এখানে একজন প্রেগন্যান্ট মহিলা আছে, তাকে হসপিটালে নিতে হবে, তাছাড়া তার জীবনহানি হতে পারে। একজন বয়স্ক বৃদ্ধ লোক আছে, তার জীবনহানি হইতে পারে। হ্যাঁ, তাকে এখন ইয়েতে নিয়ে যেতে হবে। ঠিক আছে, একটা অপরাধ হয়েছে, পুলিশ আছে, আদালত আছে, বিচারক আছে, আমরা সেইখানে যাই। কোথাও না কোথাও তো প্রতিকার হবে, প্রতিকার তো হবে। এখানকার কোর্টে যদি না হয়, তার উচ্চ আদালত আছে, তারপরে আদালত আছে, আমাদের জেলা প্রশাসক মহোদয় আছেন, হ্যাঁ, বিজ্ঞ জেলা প্রশাসক মহোদয় আছে। কোথাও না কোথাও তো একটা সমাধান হবে।
আমরা যদি নিজেদের বিচার নিজেই করে নিই, তাহলে তো আর মানে আইন শৃঙ্খলা বাহিনী বলেন আর আইনের বলেন, তাহলে তো কোনো কিছুই দরকার না। গণভোটে কিন্তু আসলে সরকার পরিবর্তন হবে না। গণভোট হবে আগামী দেশ কিভাবে পরিচালিত হবে তার একটি রূপরেখা। এখানে আমরা হা ভোট দিলে যে দল ক্ষমতায় আসবে তারা তখন এই সনদ অনুযায়ী সেই মানে আমরা তাদেরকে ক্ষমতা দিলাম, হা ভোট দেওয়ার মাধ্যমে সেই প্রতিনিধিদেরকে আমরা ক্ষমতা দিলাম যে আপনারা যে কমিটমেন্ট করেছিলেন, যে সনদে যে স্বাক্ষর করেছিলেন সেগুলো বাস্তবায়ন করার জন্য আমি আপনাকে আমার পক্ষ থেকে ক্ষমতা দিলাম। আর যদি আমরা না ভোট দেওয়া যুক্ত হয় তাহলে তারা সেই ক্ষমতাটি পাবে না, তারা সেই পরিবর্তন করতে পারবে। তাহলে গুজব আমাদেরকে অনেক ক্ষতির সম্মুখীন করে দেবে। নির্বাচনকে সামনে রেখে এরকম অনেক ধরনের উদ্দেশ্যে গুজব ছড়াতে পারে। আমি আপনাদের প্রতি আহ্বান যাব, আপনারা এখানে যারা উপস্থিত আছেন সবাই সমাজের আমি মনে করি আলোকিত মানুষ, নেতৃস্থানীয় মানুষ। আপনারা নিজে যেমন সচেতন হবে অন্যকে সচেতন করবেন। এখানে একটি খবর দেখলেই আমি লাভ দিয়ে শেয়ার করে ফেলবো। শেয়ার করার আগে আমাকে এখান থেকে বোঝার চেষ্টা করতে হবে বিষয়টি কি আসলে মানে বানোয়াট মনে হচ্ছে কিনা বা অতিরঞ্জিত মনে হচ্ছে কিনা নাকি সত্যিই মনে হচ্ছে। তো এই আহ্বান আমি রাখবো যে আমরা এই সামাজিক যোগাযোগ মাধ্যম অবশ্যই ব্যবহার করবো। প্রার্থীদের এবং তাদের সকলের প্রতি বলবো যে নির্বাচনের প্রতীক বরাদ্দের আগ পর্যন্ত কিন্তু কোনো প্রচার প্রচারণার সুযোগ নেই। তার আগ পর্যন্ত প্রতীক বরাদ্দের পরে আপনারা পূর্ণতমে এবং সেখানেও শর্তাদি দেওয়া আছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে, সেই আমি তো আরো কথা বলার আমাদের ভূমিকা পালন করে। এবার আপনাদের কাছে একটি ছোট জানাচ্ছি অত্র উপজেলার সম্মানিত উপলক্ষে আজকে এই অবৈধকরণ সভা এবং মোটো হচ্ছে দেশের চাপ। আমাদের উপস্থিত সুধীবৃন্দ সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম। আজকের এই অবৈধকরণ গণভোটে কিন্তু আসলে সরকার পরিবর্তন হবে না। গণভোট হবে আগামী দেশ কিভাবে পরিচালিত হবে তার একটি রূপরেখা। এখানে আমরা হা ভোট দিলে যে দল ক্ষমতায় আসবে তারা তখন এই সনদ অনুযায়ী সেই মানে আমরা তাদেরকে ক্ষমতা দিলাম, হা ভোট দেওয়ার মাধ্যমে সেই প্রতিনিধিদেরকে আমরা ক্ষমতা দিলাম যে আপনারা যে কমিটমেন্ট করেছিলেন, যে সনদে যে স্বাক্ষর করেছিলেন সেগুলো বাস্তবায়ন করার জন্য আমি আপনাকে আমার পক্ষ থেকে ক্ষমতা দিলাম। আর যদি আমরা না ভোট দেওয়া যুক্ত হয় তাহলে তারা সেই ক্ষমতাটি পাবে না, তারা সেই পরিবর্তন করতে পারবে। যখন আপনি পুলিশের উপরে চড়া হবেন, এটি কি ধরনের বিচার? আপনি আইন ভঙ্গ করতেছেন,